আমার মনে হয় আমার এনার্জি পোর্টাল খুব ওপেন, মানে আমি খুব এনার্জি মানুষের সাথে এক্সচেঞ্জ হয় আমার খুব দ্রুত। কোনো না কোনোভাবে ওই মানুষগুলোর কাছে চলে যাই যাদের আমাকে দরকার। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট কেউ আমাকে তারা মাপকাঠিতে মেপে দিবে যে চমক সুন্দরী এবং আমি সুন্দরী হইলাম, এটাতে আমি বিশ্বাসই করি না। আমি এখন বিশ্বাস করি নো ম্যাটার হোয়াট আমি সবভাবেই সুন্দর। Hello everyone. Guni Nari celebrityদের নিয়ে podcast She, and we're at season 2. This is powered by Samsung and lifestyle partner Yellow. এখানে আমরা কথা বলি about those women who are not only successful in their fields, but they have also applied and implemented methods that they had to build for themselves. আজকে আমাদের অনুষ্ঠানে, আজকে আমাদের এই এপিসোডে we have a guest who has multiple careers. যখন তিনি এপ্রন পরেন, she's a doctor, she's a savior. যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, she's an actor. Maybe she's a heartbreaker or maybe she's a heart maker. আজকে আমরা এমন একজনের সাথে কথা বলছি যিনি অসম্ভব ডাইনামিক. She speaks the truth. She speaks for herself and for others around her. Ladies and gentlemen, please welcome Rukaiya Jahan Chamak. Oh my God! Hello! Let me tell you something. And that is, আমাকে নিয়ে মনে হয় না আমার লাস্ট কোনো শোতে এত সুন্দর করে কেউ এতগুলো কমপ্লিমেন্ট দিছে। Thank you. Credit goes to the team. Credit goes to the team. Thank you so much. কেমন আছো? Great. অনেকদিন পরে আড্ডা হচ্ছে, so I'm super excited. So আমি শুরু করতে চাই কতগুলি cold, straightforward question দিয়ে। Okay. মাঝে মাঝে অডিয়েন্সকে চমকে দেয়া হয় with your acting, with your word, with your work. এই জন্যই কি তোমার নাম চমক? I don't know, but আমার মনে হয় মানুষ বলে মানুষের উপরে তার নামের একটা প্রভাব থাকে। হয়তো আমার নাম চমক বলি, আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো এরকম। কার দেয়া নাম ছিল? আমার বড় বাবার দেওয়া নাম। ওকে, সো পুরো নামটার মানে কি? রুকাইয়া জাহান চমক। আমি জানি না, আমি জোড়াতালি দিয়ে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে একটা বের করছি, দ্যাট ইজ রুকাইয়া মানে হচ্ছে উচ্চতর, মানে উচ্চতর পৃথিবীর বিষয়, এরকম একটা নাম অর্থ ছিল। আমার মনে হয় না তাও এটা একটা সলিড কোনো অর্থ। আমার মনে হয় আব্বু আমার মাথায় আসছে, মানে মামার মাথায় আসছে যে ওকে ফাইন এই নামটা রেখে দিই চমক। আব্বু প্রথমটুকু দিচ্ছে, তো এক ধরনের জোড়াতালি দিয়ে রেখে ফেলছে আর কি। ওকে, সো ইউ আর অলসো অ্যান অ্যামেজিং ড্যান্সার, একজন নৃত্যশিল্পী। কখনো কি এরকম শোনা হয়েছে যে হ্যাঁ মেয়েদের নাচ শিখে কি হবে, পড়াশোনা করুক বা সংসার করুক, এরকম কি কখনো অবস্টাকল ফেস করা হয়েছে? পার্টিকুলারলি নাচ না, মানে আসলে আমি নাচটা ছোটবেলায় শেখা হয়েছে, কিন্তু খুব ক্যারিয়ার হিসেবে আমার কখনোই নেওয়া হয়। এখন যেহেতু অ্যাক্টিং করি কিংবা এই কালচারাল সাইডে আছি, দ্যাটস ওয়াই আসলে নাচি এখন, টুকটাক মিউজিক ভিডিও করা হয়। অ্যান্ড ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি খুব যে চাইতো যে আমি আসলে নায়িকা হব কিংবা এই সেক্টরে কাজ করব, এটা কখনোই ছিল না, একদমই না। সেটা নাচ শেখার জন্য না। নাচ আমাদের ফ্যামিলিতে হয় কি, ছোটবেলায় নাচ গান কবিতা আবৃত্তি শেখা, যাতে কথাবার্তা জড়তা না থাকে, এই ধরনের একটা ইয়া ছিল, ছবি আঁকা, এগুলো মানে জাস্ট ছোটবেলায় শেখা ছিল, কিন্তু পরবর্তীতে এটা কখনো ক্যারিয়ার হতে পারে, এটা সবসময় একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। ইট ওয়াজ নেভার দ্য main curriculum that you do. And it was always introduced as a part of your growth, not as a career option. Never. মানে এটা হচ্ছে লাইক আচ্ছা, মানে আমার বুদ্ধি, আমার ইমোশনস গ্রো করবে, হয়তো এই কারণে ছোটবেলায় ওভাবে শেখানো হচ্ছে, বাট নেভার ফর দ্য ক্যারিয়ার। এনটিভির যে নাটকটা হাউস নাম্বার 96, ফার্স্ট যখন সেখানে এই প্রজেক্টের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো হয়, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এর আগে আমার একটা টিভিসি করা হয়েছিল, হাউস নাম্বার 96, দ্য ডিরেক্টর ওয়াজ মাই ফ্রেন্ড আগে থেকে। সো আমার খুব একটা মানে টু বি অনেস্ট, অ্যাক্টিং করতে আমার কখনোই স্ট্রাগল করতে হয় নাই। আমার মনে আমি এবং কখনো আমি অ্যাক্টিং শিখিও নাই, ন্যাচারালি হয়ে গেছে। অ্যান্ড আমার মনে হয় আমি অ্যাক্টিংকে খুঁজে নিই না, অ্যাক্টিং আমাকে খুঁজে নিচ্ছে, মানে এটা আমার অবজারভেশন। বিকজ কোনো প্ল্যানই ছিল না আসলে, আমি আমার ফ্যামিলির প্ল্যানেও ছিল না, বিকজ আই স্টাডিড মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ, ফাইনাল ইয়ারে করোনার লকডাউন হয়। সেকেন্ড লকডাউন থেকে আমার আসলে মনে হলো যে আচ্ছা অনেক তো হয়েছে, বাসায় তো বসে আসছি, স্টার্ট সামথিং। তো আমি টুকটাক লেখালেখি শুরু করলাম, অ্যান্ড দেন ওখান থেকে কোনো না কোনো ভাবে এখানে চলে এসেছি। সো একদমই আমার ওরকম অ্যাক্টিং করার প্ল্যানও ছিল না যে হাউস নাম্বার 96 ক্যামেরার সাথে আছি যে আমি খুব ভয় পাচ্ছি কিংবা অন্যরকম অনুভূতি, ওরকম কিছু না। মানে
কিভাবে যেন হয়ে গেছে। আই থিঙ্ক ইট ওয়াজ ডিভাইন ডিসিশন, It was meant to be. meant to be. So So medical school থেকে beauty pageant. How was the journey and what made you choose the journey? I'm an explorer actually. হ্যাঁ, I just love to explore life. I want to try different things in life. আমি অনেক কিছু করতে চাই। একটা ছোট্ট জীবনে একটা জিনিস করে যদি মরে যায় আফসোস থাকবে শেষ বয়সে। আমি আসলে মানে এভরিথিং, আমার যদি প্লেন চালানো শেখার কোর্স থাকে আমি ওইটাও আসলে একটা সময় করব হয়তো। মানে আই ওয়ান্ট টু লার্ন লট অফ থিং ইন মাই I think we believe in experience. নতুন এক্সপিরিয়েন্স খোঁজাটা এবং সেটাকে অনুভব করাটা অনেক কিছু, অনেক বড় আমাদের কাছে। যারা বারবার হেরে যায় আমি তাদের পাশে দাঁড়াতে ভালোবাসি, এই কোটেশনটা কি চিন্তা থেকে এসেছে? ওকে, আমার মনে হয় আমি খুব ব্লেসড। মানে আমি আম দ্য লাকি চাইল্ড অফ ইউনিভার্স। সামটাইমস আমি বলি এরকম যে ইউনিভার্স আমাকে ইজ ইন মাই টিম। আমি যখন যেটা করতে চাই সামহাও কোনো না কোনো ভাবে আমাকে ইউনিভার্স একটা হেল্প পাঠায়, কোনো মানুষের মাধ্যমে পাঠায়, বা কোনো না কোনো ভাবে আমি ওইটা করে ফেলি। যেহেতু আমি বুঝলাম অনেক ডিফারেন্ট জিনিস ট্রাই করি, একটা আমাকে অনেক কিছু নতুন ট্রাই করতে হয়। সো আমাকে ইউনিভার্স যেরকম হেল্প করে, আমার মনে হয় আমাকেও ইউনিভার্স পাঠায় যাদের হেল্প দরকার হয় তাদের জন্য। সো আমি কোনো না কোনো ভাবে ওই মানুষগুলোর কাছে চলে যাই যাদের আমাকে দরকার। আমার মনে হয় এনার্জিটা অ্যালাইন করে। অ্যান্ড অলসো আমার কেন বলছি হেরে যাওয়া মানুষের কাছে থাকতে ভালো লাগে, তাদের জন্য আমি ইউজফুল হইতে পারি। অ্যান্ড আমাকে অনেকে বলে চমক তোমাকে ইউজ করতেছে তো এই মানুষটা, অনেক সময় বলে আমাকে। But does it make you feel good? না, আমাকে এটাই বললাম যে আমার মনে হয় ইটস ফাইন। আমাকে কেউ ইউজ করতে পারতেছে, দ্যাট মিনস আমি ইউজফুল। সো আমার লাইফটা তো মিনিংফুল হওয়া, ইউজফুল হওয়াটাই আমার গোল ছিল। মানে আই ওয়ান্ট টু বি হেল্পফুল টু সামওয়ান। আমি কাউকে আমার লাইফটা, আমার এক্সিস্টেন্সটা কারো লাইফটা বেটার করতেছে কোনোভাবে, তাহলে তো আমার মানে লাইফের মেইন ইয়াটাই আমার কাছে এটা। আমি অনেক কিছু করে দেখছি তো, যেহেতু বলছে এক্সপ্লোরার, আই হ্যাভ ডান আ লট অফ থিং। তা আমি দেখছি সবচেয়ে আনন্দটা আমি এভাবেই পাই। সো দ্যাটস ওয়াই আই লাভ টু বি উইথ। That's a beautiful way of looking at it. Recently একটা ইন্টারভিউতে you have said যে না বুঝে অনেক কাজ করেছি, এই রিয়েলাইজেশনটা কেন? রিয়েলাইজেশন মানে ইট ওয়াজ এ স্টেটমেন্ট, লাইক আমার মনে হচ্ছিল যে যেহেতু আমি শিখে নাই কোনো কিছুই, আমি জানতাম না, আমি নতুন রাস্তায় নতুন একটা পথ খুঁজে বের করার চেষ্টা করছিলাম। সো যেহেতু আমি আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো অফিসিয়ালি আমি শিখে নাই অ্যাক্টিংটা হাতে কলমে, কিংবা আমার কোনো ওরকম ইয়াও ছিল না কেউ যে আমাকে বলবে যে চমক এটা করলে ভালো, কোনো গার্জিয়ানও ছিল না। সো আমার দ্যাটস আমার অনেক না বুঝে কাজ করা হয়েছে। আই ডোন্ট রিগ্রেট অ্যাকচুয়ালি, আই হ্যাভ লার্নড আ লট অফ থিং ফ্রম ইট। সো at the end of the day it's okay. টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। এখন আমরা একদম ছোট্ট চমকে ফিরে যাই, যে চমকের জন্য আজকে আমরা এই চমককে পেয়েছি। হাউ ওয়াজ ইউর আপব্রিঙ্গিং? কোথায়, কোন এলাকায় বড় হওয়া হয়েছে? অনেক জায়গায়। আমার বাবা হচ্ছে বন বিভাগ কর্মকর্তা, গভর্নমেন্ট অফিসার। সো এখনো বাবার বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। সো আমার অনেক জায়গায় ঘোরা হয়েছে ছোটবেলায়, বান্দরবন, সুন্দরবন, a lot of places. So ওরকম পার্টিকুলারলি কোনো একটা জায়গায় আমার বড় হওয়া হয় নাই। I traveled a lot because of my father's job. So আমার মনে হয় এইখান থেকে আমার এক্সপ্লোরার একটা বিষয় তৈরি হয়েছে। ছোটবেলা যেহেতু অনেক মুভ করছে আমি অনেক জায়গায়, সো ওইটাই বোধহয় আমি কখনো আই নেভার গেট যে এক জায়গায় সেটেল হওয়াটা তখন আর ভালো লাগে না। আই নেভার বি ইন মাই কমফোর্ট জোন, কখনোই ছিলাম না। সো নাচের প্রতি ভক্তিটা কিভাবে আসে, বা হোয়াট গ্রু দ্যাট ইন্টারেস্ট? নাচের প্রতি এমনি I explored different sector of art. Like আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বানাই বিভিন্ন আর্ট নিয়ে, লাইক মৃৎশিল্প, পটশিল্প, তারপর বিভিন্ন ইন্ডিজিনাস কমিউনিটি, ওদের কালচার। সো আমি আর্টের প্রতি আসলে আসক্ত। মানে এনি ফর্ম অফ আর্ট। I believe art makes us human. So এনি ফর্ম অফ আর্ট অ্যাকচুয়ালি। সো আমার ওইটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমি আসলে আমার জীবনের 25টা বছর আমি আসলে আমার বাবা মাকে হ্যাপি করার জন্যই জীবন যাপন করছি।
was being a doctor their decision as well? সবকিছু, হ্যাঁ, তাদের। আমি আমার পুরো জীবনটাই আমি শুধুমাত্র আমার একটাই ইয়া ছিল তখন পর্যন্ত, মানে আমার 25 বছর পর্যন্ত, যে আসলে আমি বাবা মা হ্যাপি হইলে আমি হ্যাপি। তারা যেটা বলতেছে এটার বাইরে আমি কিছুই চাই না। আমার নিজের কোনো স্বপ্ন নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার বাবা মা যেটা বলতেছে সেটাই ঠিক, এবং তারা যেটা সেটাই আমি করতে চাই। তারা হ্যাপি হলে আমি হ্যাপি। When did you realize that you have a dream of your own? ওই 25 বছর পর থেকে। কি কোন সেই মোমেন্টে ছিল when you decided যে আমি জানি না, it was a fine morning and I just felt like নিজের জন্য কখন বাঁচলাম আসলে, আমি কি চাই, আমি কি আসলে এই জিনিসটাই করতে চাই। তখন বললো না, আসলে এভাবে হচ্ছে না, আর না, মানে I have to have my own journey। 25টা বছর, it's not a who did you want to be? কোন ক্যারিয়ারটা ছোটবেলায় চুজ করেছিলে যে আমি বড় হয়ে এটা হতে চাই? I think আমার I love art যেহেতু, তো আমি যখন টিভিতে নায়িকাদেরকে দেখতাম খুব সুন্দর একটা কাপড় পরছে, খুব সুন্দর করে কাজল দিছে চোখে, মানে their face, their whole body, it's an art মনে হতো আমার কাছে। মানে এর থেকে সুন্দর জিনিস আমি তো টিভিতে দেখতাম না। একটা সুন্দর একটা মেয়ে একটা গানে নাচতেছে, কিংবা একটা সুন্দর মেয়ে একটা গান গাচ্ছে, খুব সুন্দর করে কথা বলতেছে। সো ওইটাই আমার কাছে একটা মনে হতো যে আল্লাহ, এত সুন্দর একটা সৃষ্টির, এত সুন্দর একটা আর্ট, তো ওয়াই নট আমি কখনো এরকম যেতে পারবো, এবং আমাকেও মানুষজন দেখে আরো অনেক মানুষ ইন্সপায়ার হবে যে ওয়াও, কোনো দিন আমাকে দেখেও বলবে যে এই মেয়েটা কত সুন্দর করে হাসে, এই সেই মেয়েটার চোখ দুটো কত সুন্দর। মানে যেটাই হোক, ওই ছোটবেলা ওই একটা ইয়া ছিল। এবং আমি বলতাম যে মিনা কার্টুনে যে এসে বলতো মিনাকে যে এই মিনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও দত্তটা, সো এটা আমার কাছে আসলে আমি বলতাম ইয়াস, হ্যাঁ। if not a doctor, তাহলে আমরা কোন প্রফেশনে চমককে দেখতাম? আমি তো এখনো ডাক্তার, মানে আমি নিজেকে বলছিও না আসলে, আমি প্র্যাকটিসও করছি না, আমি ইন্টার্নশিপও করিনি। Do you want to go back to that career কখনো? না, আই থিঙ্ক আমার স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল জায়গায় একটু চেঞ্জেস এসছে তো জীবনে, তাই আমার মনে হয় যে মানে এখনকার যে মডার্ন মেডিসিনটা, এটার থেকে আমার বেশি ভালো লাগে ন্যাচারাল ওয়ে অফ হিলিং, লাইক যেটা একদম প্রকৃতি থেকে উঠে আসতেছে, নন সিনথেটিক ড্রাগস, মানে কোনো প্রসেস না, which is natural from nature to nature, right and also আমি এটাও বিশ্বাস করি আমাদের যে অ্যানসেস্টার্সরা, তারা তো এত ওষুধ খেত না, তারা তো সার্ভাইভ করে গেছে। অ্যান্ড অলসো ইভেন আমাদের মেডিসিনেও কিন্তু এটা বলে যে লাইফস্টাইল মডিফিকেশনস, ডায়েট, এটা দিয়েই ফুড হ্যাবিট, এটা দিয়েই কিন্তু আমাদের ম্যাক্সিমাম রোগের ট্রিটমেন্ট করা যায়, আনলেস আনটিল এটা খুব বড় ধরনের অসুখ। এই কনভারসেশনে যদি ঢুকি, I think I'm gonna dive into the rabbit hole once again, but do you believe that all of this has been created as a propaganda, যে যাতে আমরা বেশি মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই? Oh my god, oh my god, এত কিছু বললে তো মানে অবশ্যই পুরো পৃথিবী তো আসলে, মানে ইকোসিস্টেমটা যদি চিন্তা করি, বা ওয়ার্ল্ড পলিটিক্স বা ওয়ার্ল্ড ইকোনমিক্স যদি দেখি, সবকিছুই ওইভাবে করি। ইভেন আমাদের 8 ঘন্টা ঘুম যে আমাদের দরকার, এটা কিন্তু হেলথ বেনিফিট থেকে আবিষ্কার হয় নাই, এটা আবিষ্কার হয়েছিল বেসিক্যালি শিল্প বিপ্লবের পরে। মানুষদেরকে ওই 8 ঘন্টা ঘুম না হলে ওরা সকালবেলা উঠে সারাদিন টানা কাজ করতে পারবে না, এই জন্য ওদেরকে সিস্টেম করে বের করছে যে 8 ঘন্টা ঘুম ইজ ভেরি হেলদি। এবং যেটা বলা হয়েছে সকালে উঠে ব্রেকফাস্ট করা আমাদের জন্য মাস্ট, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে। মেবি ইট ওয়ার্কস ফর আ লট অফ পিপল, কিন্তু আই থিঙ্ক দ্যাট ওয়াজ অলসো সেট বিকজ ব্রেকফাস্ট সেল করতে হবে, সিরিয়াল সেল করতে হবে, সো ওটা ভেরি নাইসলি প্লেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। সবকিছুই আমাদের পুরো পৃথিবী আমাদেরকে এখন যে আমরা একটা সিস্টেমে চলতেছে, এটা কোনো না কোনো ভাবে ক্যাপিটালিস্টিক সোসাইটিকে অ্যাফিলিয়েট করার জন্যই বানানো হয়েছে। But don't skip your breakfast based on my words. No, মানে ঠিক আছে, একটা হেলদি মিল দরকার আছে। আবার দিনের বেলা বলা হয় যে সূর্য ডোবার পরে খাবার না খাওয়াই ভালো, বা খুব হেভি যেটা মেটাবলাইজ হতে টাইম লাগে সে ধরনের খাবার না খাওয়াই ভালো। এবং সকালবেলা মানে বলে সূর্য যখন মাথার উপরে থাকে, লোহা খেলেও নাকি হজম হয়ে যায়। অ্যান্ড মানে স্টিল মানে অনেক কঠিন পাচ্য খাবারও কিন্তু দিনের বেলা খেলে ইটস গুড।
এনিওয়েজ যেটা বলছিলাম যে সবকিছুই পৃথিবীতে তো ওই সিস্টেমের জন্য বানানো হয়েছে, বাট আমি এই পৃথিবীতে আমার মনে হয় আমি সাস্টেনেবল লিভিংটাই করতে চাই, যেখানে খুব হার্শ ভাবে আমার বডিকে আমি Treat কাটাছেড়া করবো না। করে আমি করতে চাই না। আমি খুব ন্যাচারাল ওয়েতে করতে চাই, এবং সৃষ্টিকর্তা আমাদের বডি হিল করার জন্য যা যা দরকার, যে হিলিং প্রসেসটা আমাদের সৈন্য দিয়ে দিছে, আমাদের শরীরে WBC দিয়ে দিছে, ওরা আমাদের নিজস্ব ইমিউন সিস্টেমটা আছে, ফরেন বডি আমরা ফাইট করতে পারি। সো যেটাকে যদি আমরা জাস্ট একটু হেলদি লাইফস্টাইল লিড করি এবং আসলে ন্যাচারাল ওয়েতে বাঁচি, একটা সাস্টেনেবল লিভিং করি, আমার মনে হয় এটা এমনিই সম্ভব। সো আমি এই জন্য আসলে ওই লাইফস্টাইলটাকে প্রমোট করতে চাই রাদার দেন modern medicine. Do you want to introduce this alternative way of healing to our people, Bangladesh? Right. এটা নিয়ে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি। আমার মনে হয় I want to make people's life better. এটা আমার জীবনের একদম আমি অনেক অনেক এক্সপ্লোর করে আমি খুঁজে বের করছি যে আসলে বেসিক্যালি আমি মনে হয় আমার হিলার। সেটা মানুষের এনার্জি হিল করা, মানুষের মেডিটেশনস অ্যান্ড একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট প্রসেস। চাইনিজ কিছু প্রাচীন মেডিসিন আছে বা ট্রিটমেন্ট প্রসেস আছে, হার্বস বিভিন্ন, এগুলো দিয়ে মানুষের এনার্জি হিল করে আমার মনে হয় আমি এই ট্রিটমেন্ট প্রসেসটাই introduce I করতে চাই। think I'm going to save this conversation for off camera and এটা নিয়ে অনেক ডিসকাশন করব তোমার সাথে, but now I want to move on to something more light. সেটা হচ্ছে যে MBBS এর সময় তখন কি আর্ট থেকে অনেক দূরে থাকতে হয়েছিল? How was that time? হ্যাঁ, অনেক পড়ালেখা তো, অনেক পড়ালেখা করতে হতো, মানে যারা ডাক্তারি পড়তেছে বা পড়ছে তারা জানে কি পরিমাণ প্রেশার। আই ইউজড টু রিড মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অ্যান্ড হোস্টেলে থেকে রুমমেটদের সাথে পড়ালেখা, মানে এত বেশি পড়ালেখাই করতে হতো, আসলে শিল্প চর্চাটা আসলে ওভাবে হয়নি, সময় পেতাম না। Still, what do you like the most from that period of your life? কোন বিষয়টা এখনো মনে পড়লে মনে হয় যে আচ্ছা না, ব্যাপারটা আসলে অনেক মজার ছিল, নাকি কোনো কিছুই না? আমার খুব সমস্যাটা কি হচ্ছে, মানে একটা হসপিটালে এত বেশি অসুস্থ মানুষ আসে, মানে ওই এনার্জিটা আমাকে খুব ডাউন রাখতো, মানে আমি খুব অসুস্থ থাকতাম, আমার মনে হয় আমার এনার্জি পোর্টাল খুব ওপেন, মানে আমি খুব এনার্জি মানুষের সাথে এক্সচেঞ্জ হয় আমার খুব দ্রুত। সো আমি ওই এনার্জিতে আমি সবসময় অনেক বেশি ডাউন থাকতাম। আমি খুব বেশি এনজয় করছি, এটা আমি বললে আসলে একটা মিথ্যা বলা হবে। সো আমি মেডিকেল টাইমটাতে আমার হাসপাতালে যখন থাকতাম, ডিউটি করতাম, আমার কাছে খুব এক্সস্টিং লাগতো সারাটা দিন, এত মানুষের কষ্ট। কারণ সুস্থ মানুষের সাথে আসে না আনলেস আনটিল বাচ্চা হচ্ছে, সেটা একটা পার্টিকুলার ওয়ার্ডে, সেটা হচ্ছে আমার হয় বাচ্চাদের সাথে আমার পেডিয়াট্রিক্সে থাকবে কিংবা গর্ভবতী মায়েদের ওখানে ওই ওয়ার্ডটাতে সার্টেন টাইমে পড়ছে। বাট ম্যাক্সিমাম মানুষই আমাদের যখন আসে অসুস্থ হয়েই আসে অ্যাকচুয়ালি। সো মানুষের পেইন দেখতে আসলে আমার একদমই ভালো লাগে না। তখন কি আর্টের সাথে রিলেটেড থাকার জন্য কোনো কিছু করা হতো, যেমন একটু বেশি হয়তো পড়া হতো? মিউজিক, আমি মানিকগঞ্জে পড়েছি তো, ওখানে বেউথা নদী আছে একটা, ওইটার পারে বাউলরা গান গায়, ওখানে তো অনেক বাউল, ওখানে গান হয়, অনেক জমিদার বাড়ি আছে। সো ওদিকে যেতাম, বাউলদের গান শুনতাম, তাদের সাথে মিউজিক। আই হ্যাভ হিউজ ফ্যাসিনেশন ফর মিউজিক। আমি বাংলাদেশে বিভিন্ন ইন্ডিজিনাস কমিউনিটি আছে, লাইক চাকমা, মারমা, সাঁওতাল, গারো। আমি অলরেডি আমি এদের নিয়ে কাজও করেছি, অ্যান্ড আমি আসলে এই তাদের যে মিউজিকগুলো, এগুলো আমি আসলে হান্ট করে আমি নতুন কিছু মিউজিক নিয়েও আমি আসলে কাজ করছি। আই টোল্ড ইউ আই এম এক্সপ্লোরার, সো আই উইল ডু ইট অলসো। আমার কাছে মনে হয় মিউজিক ক্যান হিল, হ্যাঁ, সো দ্য ভাইব্রেশন, দ্য ফ্রিকোয়েন্সিজ, এন্ড এই কনসেপ্টটা থেকে কিন্তু সাউন্ড হিলিং এর ব্যাপারটা আমি তো ওইটাই, পুরো হোল প্রসেসটাই কিন্তু এটা, মানে আমি একটা ভালো সুন্দর সুস্থ জীবন চাই সবার জন্য। হ্যাঁ, সবাই আসলে আমি কি বলি, জীবনটা যাপন করা না মানে খুব কমপ্লিকেটেড না, আমাদের কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে এই যে মডার্ন সোসাইটি। বললামই তো, মানে এটা বুঝানো হয়েছে যে তোমার তো একটা দামি গাড়ি দরকার, তুমি একটা দামি গাড়ি কেনো, তোমার একটা দামি মোবাইল দরকার, স্ট্যাটাস দরকার, এটা না হলে হবে না। এটা তো কমপ্লিকেটেড করানো হয়েছে এই সোসাইটিটা, এই বড় ইন্ডাস্ট্রিটা দাঁড় করানোর জন্য এখন যা চলতেছে। কিন্তু আমার তো মনে হয় এটা দরকার নাই আসলে মানুষের। যেমন উই টকিং অ্যাবাউট বৃক্ষ, একটা গাছ, তার কি বসের কাছে ঝাড়ি খেতে হয়, তার কি একটা অ্যাসাইনমেন্ট করতে হয়, তার কি এত প্রেশার নিয়ে আসছে? ও এখানে আসছে, ও নিজের খাবারটা নিজের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করে নিচ্ছে। সো মেইন আমরা যেমন হাসাহাসি করি বা হেও করি যে ও মাই গড হি ইজ জাস্ট ফলোইং লাইক আ শিপ, বাট শিপস ডোন্ট হ্যাভ টু ডু এক্সেল।
সকালবেলা ঘুম থেকে উঠে True that. they don't have to হ্যাঁ। report to their bosses. Right. So I'd That rather be stress সামনের মাসে আবার চেকটা কখন আসবে, হ্যাঁ। ইউ ডোন্ট হ্যাভ টু স্ট্রেস অ্যাবাউট দিস। তো আমার মনে হয় যে বৃক্ষটা তার তো কেন ওয়াই গাছের জীবনটা তো সর্টেড, বিকজ ওর নিজের খাবারটা নিজে প্রডিউস করতে পারে। So আমার মনে হয় আমাদের মেইন, আমার যদি খাবারটা থাকে, একটা মাথার উপর ছাদ থাকে, এর থেকে কি আসলে জীবনে খুব বেশি কিছু দরকার যদি, এবং কাছের মানুষগুলো যদি শেয়ার করার থাকে। জন্য, আমার মোমেন্টস গুলো শেয়ার করার জন্য আমার প্রিয় মানুষগুলো কাছে থাকে, লাইফ ইজ অলরেডি বিউটিফুল। এন্ড আমার যদি হেলদি বডি থাকে, সো আমি যে আজকে হোল কনভারসেশন গুলো করলাম একটা বডি হিলিং ন্যাচারাল ওয়েতে, এবং আমাদের প্রকৃতি দিয়ে দিছে আমাদেরকে। সো আমি যদি এই শহরের ভেজাল খাবারটা, যে পরিমাণ খাবার ভেজাল হয়, যে পলিউশন, এত বাতাসে এত সীসা, এত কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এভরিডে মাইক্রোপ্লাস্টিক্স হ্যাঁ, যাচ্ছে right. বডিতে, এবং প্রকৃতি আমরা যেভাবে করে সব দালান কোঠা বানায় ফেললাম অনেক, এবং আমরা গাছগুলো সব কেটে ফেললাম, বন কেটে ফেললাম, নদী মেরে ফেললাম, তো আমরা আশা করতেছি এবং এগুলো করে উই আর Right. ক্রিয়েটিং অ্যান অল্টারনেটিভ রিয়ালিটি ফর আওয়ারসেলভস। হ্যাঁ, আমি বলছি এটাই যেটা ভালো ন্যাচারাল জীবন। না। হ্যাঁ, এটাই আমাদের কাছে সেল করা হচ্ছে, এটাই সুন্দর করে প্যাকেজিং করে এই জীবনযাপনটাই আমাদেরকে সেল করা হচ্ছে। হ্যাঁ। সো এটা যখন করতে থাকবে, একটা সময় ন্যাচার তো তার রিভেঞ্জটা নিয়ে ফেলবে যে আচ্ছা তুমি আমাকে ধ্বংস করে দিচ্ছ। তো তখন ন্যাচার রিভেঞ্জটা আমরা কি করবো? অলরেডি উই হ্যাভ সিন ইট, লটস অফ ভাইরাসেস, আমাদের এত রোগ জীবাণু কি আগে ছিল? কেন হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং, এই যে যত অ্যান্টার্কটিকাতে যত বরফ গলবে তত বেশি ভাইরাস আসবে, বের হবে। সো এবং বের হচ্ছে। এক্স্যাক্টলি, হান্টার ভাইরাস রিসেন্টলি এসছে। সো এই যে ইস্যুস গুলো, এগুলো তো আসলে আমাদেরকে একটু সাস্টেনেবল লিভিং এ যেতেই হবে। আমাদেরকে ওই শহর থেকে আস্তে আস্তে মানুষ শহর থেকে পালাবে, মার্ক মাই ওয়ার্ড। হ্যাঁ, এবং মানুষ শহর থেকে পালাবে অলরেডি, কিন্তু এসকেপ প্ল্যান করে ফেলছে অনেকেই যে এই লাইফটা নেওয়া যাচ্ছে পৃথিবীর না। সব বড় বড় মানুষগুলো কেন সবাই এই যে ভেতরের দিকে বনে জঙ্গলে থাকার চেষ্টা করছে, কেন ওদিকে বাংকার হাউস বানাচ্ছে? বিকজ দে নো এই শহরগুলো সাস্টেন করতে পারবে না মানুষ বেশি দিন। প্রত্যেক বছর পৃথিবীর টেম্পারেচার একটু একটু করে রেজ করতেছে। আমাদের বাংলাদেশে আগে টেম্পারেচার কত ছিল, এখন টেম্পারেচার ইট ফিলস লাইক প্রায় 50। হ্যাঁ, এবং সামনে আরো বাড়বে, হিউমিডিটি তো অনেক বেশি। সো এই টেম্পারেচারে ডু ইউ থিঙ্ক যদি আজ থেকে 50 বছর পরে বা 100 বছর পরে ঢাকার যে টেম্পারেচার হবে, তাতে কি দিনমজুররা কাজ করতে পারবে, রিক্সারা কাজ করতে পারবে? ইউ ক্যান মুভ উইদাউট ইউর কার, এসি অন না করে, নেভার। সো হাউ নর্মাল পিপল উইল সার্ভাইভ হিয়ার? সো আই উইশ এই অ্যাওয়ারনেসটা আমাদের সবার মধ্যে থাকতো। গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ যে আসলে একটা রিয়েল ইস্যু, অ্যান্ড আমরা এটা চোখে হয়তো বা নাও দেখে যেতে পারি। মেবি উই উইল বি দ্য লাস্ট লাকি জেনারেশন, যদিও আমরা একটু একটু করে দেখছি, বাট আমরা আমাদের পরের জেনারেশনের জন্য আসলে কি রেখে যাচ্ছি বা কি রাখবো, ওই রিয়ালিটিটা আমার মনে হয় আমরা বিশ্বাস করতে চাই না। বাট থ্যাঙ্কস গড আমি দেখছি জেনারেশনের বাচ্চা কাচ্চারা ভেরি স্মার্ট, লাইক উই আর টকিং বিষয়ে, যে তারা আসলে দে আর টকিং অ্যাবাউট ক্লাইমেট, দে আর টকিং অ্যাবাউট সাস্টেনেবল ক্লোদিং। ইভেন এখনকার ওয়াই এই বাচ্চা কাচ্চাগুলো এত বেশি ওই যে 90s এর ইয়া পড়ছে কেন, বা 2000 এর ওই ড্রেসগুলো কেন পড়ছে, আবার রিসাইক্লিং করছে, আপসাইক্লিং করছে। বিউটিফুল থট তারা, কারণ তারা জানে যে পৃথিবীতে আর বেশি কাপড়ের দরকার নাই, এত এত কাপড় যে তৈরি হচ্ছে, এগুলো যে ল্যান্ডফিল ক্রিয়েট করতেছে। শুধু আমেরিকা প্রত্যেক বছর যে ল্যান্ডফিল ক্রিয়েট করে কাপড় ফেলে দিয়ে, সেটা বায়োডিগ্রেডেবল হতে 200 বছর সময় লাগবে শুধু আমেরিকা এক বছরে। সো পৃথিবী আমরা সবাই মিলে যে পরিমাণ কাপড় তৈরি করেই যাচ্ছি, তো এগুলো কোথায় যাবে একটা সময় পর? পৃথিবী তো আয়তনে বড় হচ্ছে না। হ্যাঁ, বাট ওভারঅল আই এম স্টিল হোপফুল, আই এম স্টিল পজিটিভ অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট এখন অনেকেই, ইনফ্যাক্ট আমাদের জেনারেশনের অনেকেই সাস্টেইনেবল ফ্যাশন নিয়ে কথা বলছে। ইভেন আমরা উই হ্যাভ আ শো, উই আর টকিং হিয়ার, ইয়েস, উই হ্যাভ আ প্ল্যাটফর্ম থ্যাঙ্কস শি, যে অ্যাট লিস্ট আমরা এখানে উই ক্যান টক অ্যাবাউট দিস। হ্যাঁ, আমাকে এখানে আমার ড্রেসের দাম কত, আমার বাড়ির দাম কত, আমার গাড়ির দাম কত, ইউ আর নট আস্কিং মি দিস কোয়েশ্চন, থ্যাংক ইউ সো মাচ। You're welcome. But I would love to know about your beauty pageant, যেটা 2017 এ হয়েছিল, Lavelo Miss World বাংলাদেশ, এবং you were the second runner up. So how was the feeling ওইখানে গিয়ে? মানে এটা তো পুরো ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড ছিল, from the medical school to that stage. How was the transition? Not so good. Okay, what were you feeling তখন? কি মনে হচ্ছিল? আমি মাথায় অনেক কোনো কিছুই ছিল না তখন। আমার মনে হয় আমার ম্যাচুরিটি খুব রিসেন্ট গ্রো করছে, আমার একটা সেলফ রিয়েলাইজেশন খুব রিসেন্ট হয়েছে, খুবই নবজাতক শিশুর মতো জ্ঞান বুদ্ধি এখনো আমার, তখন আর ছিলই না তো। সো আমাকে আমার বন্ধু বান্ধব বলছে যে চমক তুমি খুব সুন্দর, আমি এটা বিশ্বাস করছি। You are very beautiful, মাশাআল্লাহ। মানে ঠিক আছে, মানে
তারপরেও আমার মনে হয় না বিউটি কন্টেস্টে যাওয়ার মতো, বা আমি কখনো চাইতামই না, আমি যদি না বুঝতাম মানে আমি চাইতামই না যে আমি আমার বিউটি কেউ কারো কোন একটা স্ট্যান্ডার্ডে আমি মেপে ফেলি। আমি এখন হলে আমি কখনো বিউটি কন্টেস্টে যেতাম না। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট কেউ আমাকে তারা মাপকাঠিতে মেপে দিবে যে চমক সুন্দরী এবং আমি সুন্দরী হইলাম, এটাতে আমি বিশ্বাসই করি না। আমি এখন বিশ্বাস করি নো ম্যাটার হোয়াট, আমি সবভাবেই সুন্দর। আমার ওজনটা যদি এখন 100 কেজি হয়ে যায়, আমার স্কিনটা যদি একদম কালো হয়ে যায়, আমার মাথার সবগুলো চুল পড়ে যায়, তারপরেও আমি সুন্দরী। সো আমি ওই জাজমেন্টেই যেতাম না যে আমাকে সেভাবে মাপবে, আচ্ছা চমককে 10 মার্ক দেওয়া যায়, 9 মার্ক দেওয়া যায়, এই বুদ্ধিটা তখন থাকলে আমি যেতাম না। সো আই ডোন্ট বিলিভ ইন দিস। এখন আমার যে ফিলোসফিটাও, তখন আমার ফ্রেন্ডরা বলছে যাও তুমি সুন্দর আছো, অ্যান্ড এখানে গেলে অনেক ভালো হবে, সবাই বলবে তুমি এটা হওয়া, অ্যান্ড তুমি একটা মানে ফেম টেম পাবা, ভালো তোমার ভালোই হবে বিষয়টা। তো আমি বলছি হ্যাঁ আসলেই তো। ওই সময় আমি তো মেডিকেল 3rd ইয়ার পড়ি 2017 সালে। সো অনেক সময়, it's a long time. It is a long time. If you have to change one thing about beauty pageant, কি হবে সেটা? বিউটি পেজেন্টে করতাম না আমি। মানে আমি তখন কোনো মার্কিংয়ে যেতাম না আসলে, মানে আমি কোনো ডিফারেন্সিয়েটই করতাম। এবং আমি যে ফার্স্ট সেকেন্ড থার্ড, তখন যে অন্য বাকি যে 100 মেয়ে পার্টিসিপেট করছে তারা একটু কম সুন্দর মনে করবে, ওই যে ডিফারেন্সিয়েটটা এটা আমি করতামই না। মানে আমি এটা চাই না আসলে। And বলা হয় আমি যে তাহলে সবাইকে আমি যদি করতাম তাহলে সবাইকে উইনার বানাতাম, দেয়ার উইল বি নো উইনার। or maybe instead of scaling it on beauty, it can be scaled by ওরা আসলে সোসাইটির জন্য কতটুকু করছে, ওদের কন্ট্রিবিউশন কতটুকু। এক্স্যাক্টলি, এটা হতে পারে। কিন্তু ওই যে সুন্দরী প্রতিযোগিতা, তখন আমি নামটাই দিতাম না। সুন্দরী প্রতিযোগিতার নাম হবে কেন এটার, তাই না? মানে যেভাবে আমরা সৌন্দর্যকে দেখি কিংবা ভেবে দেখি, এটা না হয়ে তাহলে অন্য কিছু হইতো, লাইক পাওয়ারফুল উইমেন অফ দিস ইয়ার, উইমেন অফ দিস ইয়ার, এটা হইতে পারে যে এই বছরের নারী যে অন্য সব নারীকে রিপ্রেজেন্ট করতেছে, সে ওই বাকি একদম আমার পাশে যে হেল্পিং হ্যান্ড তাকেও রিপ্রেজেন্ট করে, তার মতো মানে এভরিওয়ান ইজ বিউটিফুল। সো আমি ডিফারেন্সিয়েটটা করতাম না। পিপল সে যে ক্রাউন পরার পরে আসলে একটা মানুষের জীবন বদলে যায়। হাউ ওয়াজ দ্যাট ফর ইউ? তোমার কি আসলেও এরকম কোনো ট্রানজিশন হয়েছে লাইফে যে আফটার দ্যাট ক্রাউন ইওর লাইফ টোটালি চেঞ্জ? আমি তো তখন ক্রাউন পাই নাই, বাট এখন আমার একটা ইনভিজিবল ক্রাউন আছে যেটা আমি নিজেকে নিজে দিচ্ছি, অ্যান্ড ইটস বিউটিফুল, ইটস পাওয়ারফুল, and it takes a lot of confidence and courage to stand for yourself, to stand by yourself, to be there for yourself. So তুমি এই প্র্যাকটিসটাতে নিজেকে কিভাবে এনেছো? আমি জানি না আসলে, মানে আমি জানি না আমি কিভাবে হয়েছে, আমি জানি না, বাট আমার মনে হয় ইউনিভার্স, আম আ সোলজার অফ দিস ইউনিভার্স। আমি যেখানে আরো অনেক মেয়ের হয়ে আমার লড়াইটা লড়ি, বাট আমার জার্নিটা আরো অনেক মেয়ের জার্নিকে রিপ্রেজেন্ট করে। আমি জানি যে আমি যে যুদ্ধটা করতেছি বা করে এসছি এই জায়গাটাতে, এর থেকে অনেক বেশি যুদ্ধ অনেক মেয়ে অনেক জায়গায় করতেছে ফর বেয়ার মিনিমাম, ফর জাস্ট বেয়ার মিনিমাম। সো আমি তো লাকি, আসলে অনেক লাকি, Is it আলহামদুলিল্লাহ। luck or is it hard work and also awareness? সবকিছু একসাথে আসলে, অ্যালাইনমেন্ট। It's the alignment of so many things, not just luck, not just hard work, not just knowledge, not just privileges, advantages, opportunities. আমার মনে হয় alignment of everything. That So now that we're talking about alignments, আমরা চমকের কিছু কোয়ালিটিস জানবো এবং কিছু থট প্রসেস জানবো যেগুলিকে হয়তো অ্যালাইন করলে maybe if not 100% ideal but somewhat একজন আইডিয়াল মানুষের কনসেপ্ট পাওয়া যায়। Okay. সো তিনটা বই তোমার জীবন বদলে দিয়েছে। Still Like an Artist, Austin Kellener, a beautiful book. Still Like an Artist, it's a life-changing book. তারপর হচ্ছে Things We See When We Slow Down. আর একটা হচ্ছে Rich Dad Poor Dad. Okay. This is a very এটা good I've heard really good things about this book, but আমার এখনো পড়া হয়নি, but interesting choice. সকালে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট তুমি কি করো to prepare for the day? ওকে ফাইন, আমার একটা আইডিয়াল পিকচার আছে এটার জন্য, যেটা আমি খুব কষ্ট করে পুশ করে নিজেকে করাই, বাট ম্যাক্সিমাম টাইম আমি উঠে মোবাইল স্ক্রল করি, যেটা আমি করতে চাই না। বাট ট্রুথ ইজ আমি এটা খুব কনসিয়াসলিও পারতেছি না অ্যাভয়েড করতে, বিকজ আমার যেহেতু কাজ খুবই এই রিলেটেড, দ্যাটস আমাকে বাধ্য হয়ে দেখতে হয়। বাট আমার একটা আইডিয়াল পিকচার আছে যেটাতে আমি আই জাস্ট গো ফর ওয়াক অ্যান্ড আই ডোন্ট টক টু এনিবডি, আই জাস্ট সিট উইথ মাই সেলফ, রিসেট মাই হোল body System. hormones and everything to
গেট দ্য এনার্জি ফর দ্য হোল ডে, এরকমই হয়। অ্যান্ড একটা লেবুর শরবত খাই আমি হানি দিয়ে। ওকে, দ্যাটস বিউটিফুল। এমন 3টা হ্যাবিট যেটা তুমি মনে করো যে মানুষের থাকা উচিত, এমন 3টা হ্যাবিট যেটা আচ্ছা। তুমি মনে করো মানুষের প্র্যাকটিস করা উচিত, যেই হ্যাবিটটা থাকা উচিত, দ্যাট ক্যান বি রিডিং বুকস অর মেবি গোয়িং ফর আ ওয়াক। আমার মনে হয় এক একজনের জন্য ফর্মুলাটা একইভাবে ওয়ার্ক করে। আমার জন্য যেটা ওয়ার্ক করতেছে সেটা কারোর জন্য নাই করতে পারে, অবশ্যই। বিকজ দেয়ার লাইফ ফিলোসফি, অপিনিয়ন্স, Their whole experience is different than mine. জীবনটাই অন্যরকম। আমি এখন যে মানুষটা হয়তো দিন আনতেছে দিন খাচ্ছে, তাকে আমি যদি বই পড়ার আইডিয়া দিই তাহলে তো এটা হবে না আসলে। সো বাট আমার মনে হয় ফার্স্ট থিং নিজে পয়সা ইনকাম করতে শেখায় প্রত্যেকটা মানুষের। ফার্স্ট থিং ফার্স্ট, এটা করতে হবে, এটা শিখতে হবে, জানতে হবে টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। মানে অ্যাটলিস্ট তোমার খাবার, আর্ন ইউর ওন ফুড। অ্যান্ড সেকেন্ড ইজ বিলিভিং ইন গডস প্ল্যান। এটা আমার মনে হয় লাইফটাকে একদম সহজ করে দেয়। বিলিভ দ্যাট যে এই মুহূর্তে আমার জন্য এখন যা ঘটতেছে এর থেকে বেটার কিছু ঘটতে পারে না। আমাদের একজন ক্রিয়েটার আছেন, সে ডেফিনেটলি হ্যাজ a best plan for everyone. So third is don't take life so serious. It's okay. যা হবে। বাট এটা তোমার ক্ষেত্রে কতটা সত্যি? মানে ডু ইউ গেট সিরিয়াস অ্যাবাউট লাইফ, নাকি আসলেও ইউর ওকে উইথ দ্য ফ্লো? I'm okay with the flow. I'm trying my level best. But যদি না হয়, I don't take it serious. It's okay. আমি অন্য কিছু ট্রাই করব। বাট হার্ট ব্রেকস হয় না, অর ডিসঅ্যাপয়েন্টমেন্টস হয় না? ডেফিনেটলি হয়। হাউ ডু ইউ ডিল উইথ Definitely দ্যাট? হয়। আমি এই যে পাকা কথাগুলো আমাকেও বলে নিজেকে নিজে সেলফ হিলিং করি, সেলফ মোটিভেটেড করি, এই তো। ওকে, বিউটিফুল। অলওয়েজ প্রত্যেকদিনই করতে হয় অলমোস্ট আমাকে। আমার দিন বাড়তে আমার মোটিভেশন কমতে থাকে, সেলফ এস্টিম কমতে থাকে, আবার নিজেকে পুশ করি, ইটস ওকে জগ, ইউ ক্যান ডু দিস। 3টা ডিসিশন ইন ইয়োর ক্যারিয়ার দ্যাট চেঞ্জড ইয়োর লাইফ। 3টা ক্যারিয়ার ডিসিশন। ফার্স্ট আমি ডাক্তারি রেখে মিডিয়াতে আসা, এটা একদমই লাইফ একদম 360 ঘুরে গেছে। যেখানে আমি সারাদিন বই নিয়ে বসে থাকতাম, সারাক্ষণ পড়তাম, সেখানে হুট করে আমি সারাদিন মেকআপ করে, চুলটা সুন্দর করে, সেজে সুন্দর একটা ড্রেস পরে, মানে 360, মানে ভাবাই যায় না। এন্ড আই ওয়াজ টপার ইন মাই মেডিকেল, মানে সবসময় ভালো রেজাল্ট করতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে এরকমই থাকতাম। সো আর সেকেন্ড ইজ decision. I decided to speak for myself. It has also shaped my life, my career a lot, because সাধারণত আমাদের সোসাইটিতে নায়িকা বলতে একটু সফট স্পোকেন হবে, একটু শাই হবে, একটু হাসবে অলওয়েজ, একটু সবকিছুতেই হ্যাঁ বলবে, অপিনিয়েটেড হবে না, বেশি কথা বলবে না, যা বলবে হ্যাঁ, মিষ্টি হেসে বলবে হ্যাঁ জি ভাইয়া, আপনি যা বলেছেন, আপনি যেটা বলছেন ঠিক বলেছেন। এটা এরকম ভাবে দেখা হয়। সো যখনই এরকম নায়িকা এরকম এত বেশি কথা বলে, যেমন আজকে আমার জন্য ফিক্স করছিল এখানে লাউড, এই আমি সেটা থেকে সো আমাকে এই যে মানুষের মাঝখানে হয়ে গেছে লাউড, মানে একটা নায়িকার জন্য লাউড ইমেজ ইজ নেভার আ গুড ইমেজ। সো no, I think as women we should be as loud as we can be, Definitely. because normally কথা বললে we will never be heard, because the society is designed for men. শুরু থেকে আমাদের চিৎকার করতে হবে, আমাদের চিৎকার করতে হবে, আমাদের কথা কেউ শুনতেছে না, আমাদের চিৎকার করতে হবে to make our point, to Right. put our opinion at the front door for people to hear us. Vocal Did that about hamper myself. your work? Yes, but I don't give a damn shit. আমার ওই যে বললাম, I have a belief for my plan, যেটা আমার ক্রিয়েটর করছেন, and also I believe যা হয় ভালোর জন্য হয়, আর যদি নাও হয় যায় আসে না, because I don't take it life at the end of the day আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না, ট্রাই করতেছি, সেরকম ট্রাই করতেই থাকবো, আরো অনেক কিছুই করবো। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন 3 নাম্বারটা যে আমি চিন্তা করছি যে আমি যে আমাকে সোসাইটি যে আমাকে গুড গার্ল বুক দিছিল একটা আমাকে, যে এভাবে করলে সোসাইটির চোখে খুব ভালো মেয়ে হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায়, ওই শুধু মানে সোসাইটির দেওয়াটাই আমি বিশ্বাস করব না। আমি আমার মতো করে একটা রুল বুক বানাবো, যে রুল বুকে আমি মানুষকে হার্ট না করে, মানুষকে ক্ষতি না করে, মানুষকে কষ্ট মানে কাউকে কোনোভাবে বোদার না করে আমি আমার জীবনটা যাপন করব, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। আমার এটা মনে একটা হয় যে decision. ভালো নারী
হওয়াতে ফোকাস না করে আমরা যদি ভালো মানুষ হওয়ার মাপকাঠিটাতে ফোকাস Exactly. করতাম, it would have been much better for all বাট of us. আমাদের না সোসাইটি বারবারই মনে করে দেয় যে তুমি তো একটা মেয়ে, এটা তো ভুল। তো আমি তো শুধু রাস্তায় নামলে আমি শুধু মানুষ হিসেবে তো নামতে পারতেছি না, আমাকে দেখতে হচ্ছে যে আমার ব্রাশ স্ট্রাপটা কি বের হয়ে আছে, কেউ কি দেখতেছে, এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, আমাকে তো কনস্ট্যান্টলি ভাবতেছে, আমাকে তো আমি তো ভুলতে পারতেছি, আমাকে কেউ ভুলতে দিচ্ছে না যে আমি মেয়ে, আমি শুধু একটা মানুষ, এইভাবে তো কেউ ভুলতে দিচ্ছে না। তো দ্যাটস আসলে ওই ফাইটটা করতে হচ্ছে, আমরা মানুষ হওয়ার জন্যই ফাইটটা করতেছি আসলে। হ্যাঁ, এটাই আমরা যদি মানে জেন্ডার বেসিসে এরকম ডিফারেন্সিয়েট না করে মানুষ হওয়ার জন্য ফোকাস করতাম, তাহলে আর্থ would have been a better place for all of us, for the humans, for the animals and for the trees as well. So তিনজন মানুষের নাম যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, যাদের কাছ থেকে তুমি অনেক কিছু শিখেছো, তাহলে এরকম তিনটা মানুষ কে হবে? ও মাই গড, বেশিও হতে পারে, এটা কি আচ্ছা রিসেন্ট নাকি আগে থেকে? আগে ছোটবেলা থেকে থেকে। আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি, এখন তিনজনের নাম মেনশন করা খুব কঠিন হয়ে যাবে। এখন যার যার নাম মাথায় আসছে। আমি নিজে আমার নিজের মানে আমি খুবই সেলফ সেলফ লার্ন মানুষ আর কি। আমি কেউ আমাকে কিছু শিখাবে এত মানে আমি ওটা নিজের রিসার্চ না করে আমি ওটা কখনই তার কাছে শিখবো না। আমি আরো অনেক R&D করবো, তারপর তার কথাটাও আমি করবো, আরো 10 জনের কথা মিলাই দেবো, যখন আমার বুদ্ধি দিয়ে বের করবো সেটা ঠিক, তাহলে আমি শিখবো। সো ফার্স্ট থিং তাহলে আমি giving myself first. That's sweet. Okay. And then my mom. I think I have learned a lot of things from her. Even কোনটা করতে হবে না সেটাও আমি আসলে মানে ইটস লাইক শুধু ইন্সপায়ার না, আমার আম্মুর যত ভুল আছে সেখান থেকে আমি হ্যাভ লার্নড আ লট। সো এই আর হচ্ছে আমার বাসার একজন হেল্পিং হ্যান্ড, I have learned a lot of things from her. That's really nice. So এখন আমরা চলে যাব to the battleground. চমক and her battles that she had to face, এবং গুলিকে কিভাবে ওভারকাম করে you have become the person you are today. So অনেক মানুষ আছে, স্পেশালি বলা হয়ে থাকে যে অনেক মেয়ে আছে এরকম ট্যাগ দিয়ে দেওয়া হয় সোসাইটি থেকে যে they're gold diggers, they want বাড়ি গাড়ি and অনেক কিছু, বিয়েতে অনেক গহনা চায়, অনেকে এরকম বলা হয়ে থাকে। though I do not completely agree with this sentence, but at your wedding তুমি মাত্র 900 টাকার একটা শাড়ি পরে তুমি বিয়েটা করেছো, and I think that's setting an example, a beautiful example that life doesn't have to be materialistic, beauty doesn't have to lie in expensive clothes. So এই যে এক্সাম্পলটা নতুন একটা ক্রিয়েট করা, এটা কি চিন্তা করে করা হয়েছিল? See, and you looked absolutely beautiful. থ্যাংক ইউ। আমার মনে হয় ফার্স্ট থিং আমার মনে হয় যে আমি একটা খুব সুন্দর গল্প বলতে চাচ্ছিলাম আমার ফিউচার জেনারেশনের জন্য। শুধু একটা, সবাই তো অনেক জমকালো করে বিয়ে করছে, অনেক বড় কিছু করছে, সো হাউ অ্যাবাউট আমি একটা ডিফারেন্ট ম্যারেজ করি যে এটা একটা এক্সাম্পল সেট করে আমার ফিউচার জেনারেশনের জন্য, যারা সাপোজ আমার নাতি সে বলবে যে আমার গ্র্যান্ড নানি তো এভাবে বিয়ে করছিল, 900 টাকা শাড়ি পরে, জানো এটা 9 টাকা কাবিন নিছিল, জানো এরকম করে। আমি যদি এখন অনেক বড় একটা কাবিন নিতাম, অনেক জমকালো বিয়ে করতে, এটা সবাই করে, তখন অনেক বড় করে গল্প করার কিছু ছিল না, কিংবা হয়তো সেটা হয়তো অনেক হাতি ঘোড়া অনেক কিছু আনতে হতো, যদি ওটাকে করতাম ওটা অনেক প্রসেসের বিষয়, অনেক কষ্টের বিষয়। সো লোটা করা তো কষ্টটা কম ছিল, খরচও কম হয়েছে। সো আমার দুই দিক থেকে উইন উইন সিচুয়েশনস। অ্যান্ড অলসো আরেকটা রিজন ছিল আমার মনে হয়, আমার কিছু বন্ধু তারা দেখলাম যে স্ট্রাগল করছে যে বিয়ে করা নিয়ে, যে বিয়ে করা অনেক খরচের বিষয়, আমার লাইফে অনেক সর্টেড হইতে হবে। সাপোজ একটা ডাক্তার যারা ডাক্তারি পড়ে তারা তো আসলে অনেক বছর পরে যে স্ট্যাবলিশ হয় ঠিকঠাক বা স্টেবল হয়, মানে কারণ ডাক্তার FCPS পার্ট 1 পার্ট 2 ছাড়া কিন্তু ইউ ক্যানট হ্যাভ দ্যাট বিগ নেম, অনেক রোগীও হবে না, ইউ ক্যানট প্র্যাকটিস ইন আ গুড ওয়ে। অ্যান্ড ওইটা শেষ করতে অনেক বছর সময় লাগে, প্রায় 15-16 বছর সময় লাগে। তো একটা 40 years old যে তো ইউ ক্যান নট গেট ম্যারিড, জীবন শুরু করে বাচ্চা কাচ্চা নেওয়া। সো এই যে কমপ্লিকেটেড প্রসেসটা তাদের মাথার মধ্যে ঢুকছে যে আসলে
বিয়েটা অনেক খরচের বিষয়, আমাকে অনেক গয়না দিতে হবে, অনেক জমকালো করে অনেক বড় অনেক মানুষ খাওয়াতে হবে, অনেক বড় কাবিন দিতে হবে, এই ভয়ে মানে অনেকে বিয়ে করতে পারতেছে না। এটা তো আসলে খুবই কষ্টের বিষয়। তো আমি দেখলাম যে এটা করায় অনেকের ইভেন আমাকে কলও করছে যে এটার পর ওর লাইফটা সহজ হয়ে গেছে, ও খুব কম এসে অ্যারেঞ্জমেন্টে বিয়ে করছে, এন্ড দে আর এনজয়িং ইট। সো এই যে আমার কারণে কারো লাইফটা বেটার হয়েছে, কারোর জন্য বিয়েটা সহজ হয়ে গেছে, সো ভালো। তো দ্যাট ইজ সাচ এ নাইস ওয়ে অফ লুকিং অ্যাট ইট। You have also said that you have dated a lot of rich men. lot of no. Oh my Okay. god. But you were never happy. আমার পুরো জীবনে আমার তিনটা প্রেম হয়েছিল, মানে দুটো খুব সিরিয়াস আর একটা নর্মাল, মানে তখন মানে বুঝতে পারি না ঠিকঠাক করে এরকম। সো আর আসলে আমি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, তো আমার আসলে প্রেমের জন্য অনেক সময় হয় নাই কখনোই। প্রেমটা ওয়াজ লাইক একটা, তাহলে এই স্টেটমেন্টটা কোত্থেকে আসলো? কোন এই স্টেটমেন্টটা? আমি অসম্ভব ধনী একজনকে ডেট করেছিলাম। এটা ওটাকে বাংলাদেশের নিউজ পোর্টাল থেকে নিলে কিন্তু ঝামেলা, বাংলাদেশের নিউজ পোর্টালে কি লিখে ফেলে এটা তো বলা যায় না। হ্যাঁ, সো হ্যাঁ, আমি একজন অসম্ভব ধনী মানুষকে ডেট করেছিলাম। হি ওয়াজ আ ভেরি নাইস পারসন, বাট আসলে আমার মনে হয় আমাদের ফিলোসফিটা ম্যাচ করে না। মানে আমি বললাম না, আমি যে একটা সাধারণ জীবনযাপনই পছন্দ করি। সো দ্যাটস ওয়াই আমার যে এখন জীবনসঙ্গী সে খুবই সাধারণ একজন মানুষ, একদমই সাদামাটা মানুষ। সো এই জন্য আমার সাথে আমার ওই লাইফের ফিলোসফিতে মানে সেরকম মানুষ যে আমি যদি বলি যে চলো আমরা নেক্সট 2 দিন গাছতলায় বসে শুধু বাউলদের গান শুনবো, বা লালনে, আমি তো লালন ভক্ত, বিশাল লালন ভক্ত, চলো লালনের ওখানে যাবো, শুধু লালনে গান শুনবো 3 দিন গাছতলায় বসে 4টা পাগলের সাথে বসে, সে যাবে। তো যে অসম্ভব যে ধনী মানুষটা, সে তো এটা যাবে না। তো ফিলোসফিটা আসলে ওখানে ম্যাচ করে না। So when did you realize যে these are the things you want in life from your partner and not the other? কখন মনে হলো যে আসলে এই সিম্পলিসিটির মধ্যে তুমি তোমার জীবনটা? তো আমি আমাকে আবিষ্কার করছি যখন, যে এখন পর্যন্ত আমি এখনো পুরোপুরি নিজেকে আবিষ্কার করতে পারিনি আসলে আমি কি চাই। আজ আই হ্যাভ ADHD, এখন এক্সপ্লোর করে যাচ্ছি, বাট এই মুহূর্তে আমার যে ফিলোসফিটা, যে ম্যাচুরিটিটা এসছে আমার, তাতে আমার মনে হয় যে আমি সাধারণ জীবনযাপনটা পছন্দ করি, এবং পার্টনার আমি কখনোই চাই না আসলে আমার জন্য আমি কাউকে একজনকে নিয়ে আমার মতো করে বানাবো। আমি এইটাতে বিশ্বাসী করি না। আমি সেই মানুষটা যেরকম, তাতে যদি আমার মনে হয় যে আমার চলবে, তাহলে আমি তার সাথে থাকবো। একটা মানুষকে নিয়ে আমি তাকে আমার মতো করে চেঞ্জ করব, ভেরি রং কনসেপ্ট, প্লিজ ডু নট ডু ইট, কেউই করো না। সো তোমার কি মনে হয়, what are the qualities that you look in a human for yourself as a partner? I think transparency, একটু লয়ালিটি হলে ভালোই হয়, এতটুকু হলেই হবে। So আর এটা ভালো বন্ধু। and your now husband Azman Nasir, when did you realize যে এই মানুষটাই সেই মানুষটা যার মধ্যে আমি যা চাই সেই ব্যাপারগুলি আছে? আমার মনে হয় প্রিডিস্টাইন্ড ছিল, এটা হওয়ারই ছিল। আমার মনে হয় সে আমার মতো না হইলেও, সে একটা খারাপ মানুষ হইলেও এটাই হওয়ার কথা ছিল। সো হয়ে গেছে, এটা ডেস্টিনি, এটা আমি ভাগ্যকে ছেড়ে দিছি, আর আমার সোফার এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। সো মনে So হচ্ছে you made another statement যেটার ক্ল্যারিটি আমি তোমার কাছ থেকে নিতে চাই আসলে, যে সমাজ আমাকে চিরদিন তৃতীয় স্ত্রী হিসেবেই মনে রাখবে। এই কথাটা কখনো বলি নাই। তাহলে এই কথাটা কোত্থেকে আসলো? এটা সাংবাদিকরা তাদের মনের ইচ্ছা মতো করে বানায় একটা লিখে দিছে, আমি এটা কেন বলবো? বাট এমন কি কখনো মনে হয়েছে বা মাথায় এসেছে যে আমি খুব কনভেনশনাল যে বিয়ের প্রসেসটা, এটাতে আমি খুব বিশ্বাস করি না। হ্যাঁ, সরি, একদমই করি না। মানে আমার কাছে বিয়ে মানে হচ্ছে একটা বন্ধুত্ব, একটা পার্টনারশিপ ওই মানুষটার সাথে, যে ঠিক আছে তোমাকে আমার ভালো লাগে এন্ড তোমার সাথে সুন্দর মুহূর্ত কাটাই, চলো সারা জীবন একসাথে থাকতে পারি কিনা, একটা বন্ধুত্বর সম্পর্কের মধ্যে। সো এটা একটা বিষয়, এটা তার সাথে আমার পার্সোনাল কমিটমেন্ট, এটা একটা কমিটমেন্ট। এটা একটা কাগজের পেপারের উপর ডিপেন্ড করে যদি দলিল করতে হয়, ডিল করতে হয়, তাহলে তো একটা ব্যবসা হয়ে গেল। সো আই ডোন্ট বিলিভ ইন বিয়ে বিজনেস। সো মানে এবং এই যে হ্যাঁ, এবং এই যে বিষয়টা যে আমি তোমাকে দলিল করে লিখে দিলাম আমাকে, বা তোমাকে আমি লিখে নিলাম দলিল করে, এই যে ওনারশিপটা, এটা আমার আমি এই এটা আমি এটা একদমই আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি আই এম নট ডিসরেসপেক্টিং
এনি The আদার্স process. অপিনিয়ন, সবাই সবার মতো বিশ্বাসটা করতেই পারে, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না। আর যে মানুষটা আমার সাথে থাকার, সে যদি নাই থাকতে চায়, আমি কি দলিল দিয়ে জোর করে তাকে রাখবো? Absolutely সো not. এটা তো আমার জন্য ম্যাটারই করে না। সো আমি ওই বিয়ের কনসেপ্টে, কে কয়টা বিয়ে করলো, কে কয়টা বিয়ে করবে, এই যে কনসেপ্টটা, এটা আমি বিশ্বাস করি না। আমার মানুষটা আমার বন্ধু, তার সাথে আমার যতদিন মিউচুয়ালি আমরা থাকতে ভালোবাসি দুজনের সাথে, সেটা যদি মৃত্যু আগ পর্যন্ত হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় আই হ্যাভ নো প্রবলেম। যে মানুষ মনে করে যে না চমক, এটা হচ্ছে না, লেটস এন্ড দিস, ওই দিনে এন্ড হবে। এটা নিয়ে জাজমেন্টেরও কিছু নাই, খারাপের কিছু নাই। 10টা 20টা বিয়ে করার এগুলো আমার কাছে ম্যাটারই করে না। আমার কাছে প্রত্যেকটা মানুষ তার পছন্দের মনের মতো মানুষের সাথে ভালো থাকুক। এত যাচ্ছ, হু আর ইউ টু জাজ দেম, হু আর ইউ টু টেল দেম যে তুমি কয়টা বিয়ে করছো, তুমি কয়টা বিয়ে করছো, বা তোমার জীবন কেমন হওয়া উচিত। আই রিয়েলি ডোন্ট লাইক ইট। আমি প্রত্যেকে তার মনের মতো মানুষ খুঁজে পাক, ভালো থাকুক, সুখে থাকুক। সেটা যদি 10 নাম্বার সঙ্গীর সাথেও পায়, থাকুক ভালো মানুষটা। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, থেকে হ্যাঁ, আনহেলদি রিলেশনে স্টাক থাকার থেকে, স্টাক থাকে, দুজন দুজনকে রেসপেক্ট করছে না, দুজন জাস্ট একটা দলিল আছে যে তোমাকে তুমি লিখে নিছি, এখন তুমি কই যাবা। এটা আই ডোন্ট বিলিভ ইন দিস। হাউ ইজ ইউর ডাইনামিক উইথ ইউর হাজবেন্ড এই মুহূর্তে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ভালো। বা রেসপন্সিবিলিটিস শেয়ার করার ক্ষেত্রে? উই আর টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং। মানে আমি পুরোপুরি ফিনান্সিয়ালি আমার উপর ডিপেন্ডেন্ট। আমি কখনোই কারোর উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হতে চাই না। একটা সার্টেন টাইম পর্যন্ত বাবা মার উপর ছিলাম, তারপরে আমি নিজের কাজটা নিজেই করছি, এখনো নিজের কাজটা নিজেই করি। এবং আই রিয়েলি ওয়ান্ট টু টেল এভরি গার্ল যে প্লিজ নিজেরটা নিজেই করবা। তুমি যখনই কারোর উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যাবা, তখন সে মানুষটা তোমার স্বাধীনতা নিয়ে যাবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, মেয়েরা বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাচ্চাও নিব, আমি সংসারও করব, আমি একটা ঘরও বানাবো, তারপর আবার ফিনান্সিয়ালি কন্ট্রিবিউটও করবো। এই প্রশ্নটা কিন্তু চলে আসে। এখানেই হচ্ছে ইউ আর উইমেন, ইউ আর পাওয়ারফুল, ইউ আর মোর পাওয়ারফুল দেন আ ম্যান। তুমি জন্ম দিতে পারো, তোমার কারণে মানুষ সভ্যতা টিকে আছে বলতে গেলে। তুমি যদি আজকে থেকে, আমরা যদি প্রত্যেকটা মেয়ে ডিসাইড করি পৃথিবীর সবাই মিলে যে আমরা আর বাচ্চা নিব না, তাহলে মানব সভ্যতা তো এখানে হলো। এখন পুরুষরা বলতে পারে আমাদের তো এখানে কন্ট্রিবিউশন আছে, আমরা তো কন্ট্রিবিউট করি, তোমরা কিন্তু একা তো বাচ্চা দিচ্ছ না। বাট ইউ আর নট feeding your own blood in your body. তুমি 9টা মাস ইনভেস্ট করতেছো না, creating that human being inside you. রাইট। মানে এবং আমাদের যে ইনভেস্টমেন্ট, এবং এটার জন্য শুধু 9 মাস ইনভেস্টমেন্ট না, কিন্তু প্রত্যেক মাসে আমাদের পিরিয়ড হচ্ছে, বিকজ আমাদের জন্ম দিতে হবে। সো আমি ছোটবেলা থেকে এটা ক্যারি করতেছি ব্রাদার। প্রত্যেকটা মাসেই আমি আমার ব্লাড দিয়ে কন্ট্রিবিউট করতেছি এই ইউনিভার্সকে, যাতে আমি বাচ্চাটা দিতে পারি। তো আমার মনে হয় যখন এই কোয়েশ্চেনটা আসে যে আমি আর্নও করব, আমি আবার কন্ট্রিবিউটও করব, আমি আবার বাচ্চাও নিব, আমার মনে হয় যে এই যে ডিসিশন মেকিং পাওয়ারটা, যে whether আমি বাচ্চাটা নিব নাকি নিব না বা কখন নিব, দ্যাট শুড বি এন্টায়ারলি on the woman. Of course, on the women. এটাই তো বললাম যে এটাই তো পাওয়ারফুল। সে পাওয়ারফুল বলেই সে বাচ্চাও জন্ম দিতে পারতেছে, সে পাওয়ারফুল বলেই সে নিজেরটা নিজের মতো করে বাঁচতে পারতেছে। এবং এখানে তো ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট হচ্ছে। যখনই একটা মেয়ে ঘরটাও সামলাচ্ছে কোনো না কোনো ভাবে, এবং সে একটা সঙ্গীও পাচ্ছে, সঙ্গীটা সে ইকুয়ালি তার ঘরের যে লেবার গুলো সেগুলোর সাথে শেয়ার করে, এবং তারা দুইজনই বাইরে কাজ করছে। হয়তো ছেলেটার মতো তো কায়িক পরিশ্রম করতে পারছে না, বিকজ আই এম নট টকিং অ্যাবাউট দ্য ফিজিক্যাল ইকুয়ালিটি। We are not physically equal, but we are talking about cerebral equality. So যেটা আমাদের আছে, যেটা আমাকে তো পেশি শক্তি দিয়ে প্রমাণ করতে হবে না। সো আমি ওই কাজটা আমি আর্ন করতে চাই, যতটুকু আমার জন্য দরকার সেটাও করব। আমার সম্মান, আমার সেলফ রেসপেক্ট, সেলফ ওর্থ নিয়ে আমি বাঁচবো। আমি আমার ফিনান্সিয়াল ডিসিশনটা নিজেই নিতে চাই। সো আমার কাছে ক্যালকুলেশনটা আসলে এরকম। আমার মনে হয় মেয়েরা অনেক পাওয়ারফুল, দ্যাটস ওয়াই মেয়েরা রেসপন্সিবিলিটিটাও অনেক বেশি নিতে পারে। দ্যাটস ওয়াই ফাইন্যান্সিয়াল ডিসিশনের কথা যেহেতু আসলো, এন্ড শি ইজ অ্যাবাউট এম্পাওয়ারিং উইমেন ইন দেয়ার ফাইন্যান্সিয়াল এবিলিটিজ অ্যাজ ওয়েল। সো এখান থেকে আমার আপকামিং কোয়েশ্চেন গুলি আসবে যে when was the first time that you earned? প্রথম আর্নিং কবে ছিল? একদম ছোটবেলায় আমি স্কলারশিপ পেয়েছিলাম, একদমই ছোটবেলায়, ফার্স্ট বোধহয় ক্লাস 3-তে। ওকে, সো তখন থেকে কি ফাইন্যান্সেস গুছানোর বা প্ল্যান করার ওই আইডিয়াটা ছিল? না, স্কলারশিপের কত টাকা, মানে ওগুলো তো জাস্ট বাট প্রপার আমার মানে একদম ক্যারিয়ার বলতে যেটা শুরু হয় সেটা 2020 সাল থেকে। এন্ড আলহামদুলিল্লাহ, ইটস বিউটিফুল and it's lovely when you earn your own money. So how do you navigate your financial decisions? যেমন অনেক পোর্শন থাকে, তো it's not just about earning and spending. You need to maybe do a deposit, you need to save some of your earnings, you need to invest some of your earnings for future purpose. So এই
আইডিয়াগুলি তোমার কবে থেকে এসেছে বা ছিল নাকি তুমি কি প্র্যাকটিস করো এখন? হাউ ইজ ইট, হোয়াট ডাজ ইট লুক লাইক? এখন আমি তো একটা এমন কথা বলবো যেটাতে আসলে আমি জানি না মানুষ কিভাবে নিবে। আমি খুব লাকি, মানে আমার মনে হয় আমার মানি ম্যাগনেট। আমি যদি কোনো কাজ না করি কিভাবে যেন টাকা চলে আসে আমার কাছে, আমি জানি আই এম ভেরি লাকি ফর দিস। কিন্তু মানি ম্যানেজমেন্ট আমার যে খুব ভালো আমি সেটা বলবো না, তবে ইয়া আমি সেভিংস এর থেকে আর্ন করাটাতে বিশ্বাস করি। মানে আমার 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 আবার একটু এটা আলাদা জিনিস। আমার মনে হয় সেভিংসটাও ইম্পর্টেন্ট, সেভিংস রাখা উচিত মেয়েদের ফর দ্য ড্রাই ডেজ। কিন্তু আমার কাছে মনে হয় সেভ করে অনেক রিচ হওয়া যায় না, বা অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলানো যায় না। যদি ব্যাংক ব্যালেন্স করতে হয় কোনো মেয়ের জন্য, আমি আমার জন্য বলছি না, তাকে আর্নই করতে হবে। মানে ইউ ক্যানট বি রিচ, ইউ ক্যানট বি রিচ বাই সেভিং মানি, by earning money you become rich. So savings টা হয়ে যায় automatically when you earn a lot of money. তো savings এমনি মনে হয় হয়ে যায় যদি if you are not buying Gucci every month or branded anything, or if you're not spending. So what's your কি বলবো, তোমার খরচ করার সবচেয়ে বেশি গিলটি প্লেজার কোন জায়গাটাতে? এটা কি শপিং এ নাকি ফুডে নাকি ট্রাভেলিং এ নাকি jewelries, a lot of jewelries, beautiful sarees and হ্যান্ডমেড থিংস আমার খুব পছন্দ। কোনো মানুষ অনেক পারফেক্ট জিনিস না কিন্তু হাতে বানাইছে, আই রিয়েলি হ্যাভ ফ্যাসিনেশন অন এন্টিক জিনিসপত্র, 200-300 বছর আগের কিছু জিনিসপত্র কালেক্ট করা, এগুলোতে আমি আই জাস্ট লাভ ইট। আমি কোনো এন্টিক জিনিস যদি দেখি আমার ওটা আমার কোনো ভাবে আমাকে কালেক্ট করতেই হবে, তাতে যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট আমাকে গালাগালি করে তারপরেও। লাস্ট ক্রেডিট কার্ড বিল দেখে কবে হার্ট অ্যাটাক হয়েছিল? আমি ক্রেডিট কার্ড কখনো পে করি না, আই বিলিভ ইন অনলি ক্যাশ, মানে একদম ইমিডিয়েট। কোনো মানে ডু ইউ থিংক দিস হ্যাজ সেভড ইউ ফ্রম আ লট অফ সিচুয়েশন, এই ডিসিশনটা? হ্যাঁ, আমার নো ডিউ লেফট। রাতে আমার একটাই থিওরি, রাতে ঘুমানোর জায়গায় আমি কোনো কারো কাছে কেউ আমার কিছু পাবে না, মেক শিওর করি এটা আমি। আমার কাছে কেউ এখন কোনো টাকা পয়সা পায় না, কেউ না, নোবডি। এটা মেক শিওর করে আমার ফার্স্ট লোন কখনো করবো না আমি। ক্রেডিট কার্ড আমার কখনো ক্রেডিট কার্ড দরকারই হয় না, জোর করে ব্যাংক আমাকে দিচ্ছে, কিন্তু আমি কখনো আই নেভার ইউজ ক্রেডিট কার্ড। ওকে, সো একটা সংসার চালাতে একটা ইন্ডিভিজুয়াল মানুষ হোক, একটা কাপল হোক, একটা আরো মানুষ নিয়ে একটা ফ্যামিলি হোক, ইটস আ বিগ ডিসিশন। হাউ ডু ইউ প্ল্যান ইট আউট, অর হাউ ডু ইউ প্ল্যান ইট আউট উইথ ইউর পার্টনার? আসলে সংসার বলতে যে বিষয়টা, ওটা আমার তো আসলে করা হয় না খুব একটা। মানে আই এম ডুইং মাই ওন থিংস, আমার মতোই কাজ করছি। আসলে হাজব্যান্ড জীবনে আসার আগে আমি একাই ছিলাম, সো আমি একা জীবন এখন ওই যে ব্যাচেলর লাইফের মতোই লিড করি। আসলে আমাকে কখনো বউ হইতে হয় না আসলে, এই জন্যই মনে হয় আমার ওই কনভেনশনাল যে বিয়ের কনসেপ্ট আমার যেতেও হয় না। সংসার বলতে আমি বউ হওয়ার ব্যাপারটা আসলে বুঝাইনি, মানে ধরো নিজেরও যেমন আই লিভ অ্যালোন উইথ মাই ডগস, সো আমারও একটা সংসার আছে, একটা একটা বাসা আছে, আই হ্যাভ টু ডু মাই গ্রসারিজ, আই হ্যাভ টু পে মাই বিলস। সো ওই প্ল্যানিংটা তোমার কিভাবে করা হয়? এটাও খুব সহজ, এটা জন্য খুব বেশি টাইম দিই না। হ্যাঁ, মানে যেহেতু আমার বাইরে থাকতে হয়, এই জন্য আমি জিনিসটা রিলেট করতে পারি না। নাও আই আন্ডারস্ট্যান্ড। ম্যাক্সিমাম আমার বাইরেই খেতে হয়, ইটস ফুড প্যান্ডা। অ্যান্ড সামটাইমস আমার হেল্পিং হ্যান্ড, সে যদি মনে করে যে আচ্ছা এই রান্না তার যেটা ভালো লাগে, আমি কখনো বলিও না খুব একটা, সে নিজের মতো করে রান্না করে রেখে চলে যায়। আর বাজার তো আমার সফর করে, ওইটাও আমার এবং সফরকে বলে দেয়, আমার যে হেল্পিং হ্যান্ড সেই বলে দেয় যে এটা লাগবে। সো এরা তাদের মতো করে না, এটা একটা ইকোসিস্টেম দাঁড় করা হয়েছে আমি ওখানে, যাতে ওখানে আমার মাথা না দিতে। যেহেতু আমি ফুল টাইম আমার অনেক কিছু করতে হয়, কন্টিনিউয়াসলি ব্রেন কাজ করতে হয়, সো আমি ওইটার দিকে আমি ইচ্ছা করেই দিই না। ওকে, আই থিঙ্ক আমরা অনেক ফ্রুটফুল কিছু সাজেশনস পেয়েছি তোমার কাছ থেকে, অনেক আইডিয়াসও পেয়েছি। সো থ্যাংক ইউ ফর ডিসকাসিং দিস উইথ আস। অ্যান্ড নাও উই আর গোয়িং টু মুভ অন টু আওয়ার নেক্সট সেগমেন্ট, উইচ ইজ ইয়েলো দ্য পাওয়ার স্যুট, যেখানে উই অনলি টক অ্যাবাউট ফ্যাশন। সো হু ইজ ইউর ফ্যাশন আইকন? Or do you have any? আমি জানি না পার্টিকুলার কেউ একজন না, আমি না অনেক ঘাটি সোশ্যাল মিডিয়াতে কি চলতেছে, হোয়াটস দ্য নিউ ট্রেন্ড, ইভেন কিভাবে ফ্যাশন এভলিউশনটা ঘটছে ফ্যাশনের, লাইক সেই 80s মানুষ কি পড়তো, কিংবা এর আগে মানুষ কিভাবে পড়তো, সেই রাজা বাচ্চাদের জামা কাপড়, কিংবা এর আগে মানুষজন কিভাবে প্রথম কাপড়টা আবিষ্কার করলো, তারপরে আস্তে আস্তে কিভাবে সময়ের সাথে সাথে ফ্যাশনটা চেঞ্জ হলো, প্যাটার্ন, মোটিভ, ম্যাটেরিয়াল, সবকিছু যে চেঞ্জেসটা, মানে এখন অনেক ডেপথে একটু রিসার্চ করা হয়, আগে এরকম ছিল না। So what philosophy do you use while dressing yourself? Depend on my mood.
যেদিন আমি খুব আজকে আমার কালারফুল পড়তে ইচ্ছা করতেছিল, দ্যাটস আই চুজ লট অফ কালার, মানে একটু ফেস্টিভ লাগতেছিল আজকে সামহাও আমার, কেন জানি না, দ্যাটস ওয়াই ইটস সো ফার্স্ট থিং আমার ডিপেন্ড অন মাই মুড অ্যান্ড দ্য প্লেস আই এম গোয়িং, কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, ওয়েদার, the people are around the places, and আরেকটা বিষয়, যদি চুজিং দ্য ড্রেসেস কিনবো কোত্থেকে, সেক্ষেত্রে আমি দুটো জিনিস মাথায় রাখি। এক, নতুন ট্রেন্ড তো ঠিক আছে, আর একটা হচ্ছে ওই ব্র্যান্ডটা কোনো কাজের সাথে রিলেটেড কিনা। লাইক আমি কিছু ব্র্যান্ড প্রমোট করি, যে ব্র্যান্ডগুলো শুধু মানে যারা মহিলারা, আন্ডার প্রিভিলেজ উইমেনরা বানাচ্ছে গ্রামে বসে। It's not just a brand to make products, but a brand with a cause. উইথ আ কজ, এন্ড যেখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় বা তাদের ইকোনমিক্যাল বেনিফিট হয়, এই ধরনের জিনিস আমার মাথায় থাকে। বিয়ের শাড়ি চুজ করার সময় কি মাথায় ছিল যে আমি এই শাড়িটা পরতে চাই? এটা কি ফর দ্য কালার, ফর দ্য আমি ট্রেডিশন? সময় পাই না, আমি হুট করে ডিসিশন নিছি, হুট করে। এটা কোথা থেকে নেওয়া ছিল? কারণ শাড়িটা অনেক সুন্দর আসলে। থ্যাংক ইউ। এটা একটা তাঁতের শাড়ি ছিল, কিচ্ছু না, তাঁতের একটা শাড়ি, কোন একটা পেজ থেকে হয়তো নিছিলাম, আমার খেয়ালও নাই। এন্ড অলসো হুট করে বিয়ে ডিসিশনটা আমি নিছি যে চল কালকে বিয়ে করি, কিন্তু কালকে তো করা যাবে না, ঈদের বন্ধ, কিছু খোলাও নাই, কোনো কিছু নাই, এবং এটা বিয়ের শাড়ি চিন্তা করে কেনাও হয় নাই, এটা আগেই কেনা ছিল। তো এখন তখন কোরবানি ঈদের দ্বিতীয় দিন আমি ডিসিশনটা নিলাম যে আমি বিয়ে করতে চাই, চলো বিয়ে করি। তো তৃতীয় দিন কোনো মার্কেটও খোলে নাই, কোথায় থেকে কি কিনবো? সো যা আমি আমার ওকে ফাইন, আমার খুব অনেক বড় করে যেহেতু বিয়ে করবার ডিসিশন ছিল, তো ওকে ফাইন, ওয়াই নট, আই হ্যাভ আ নতুন শাড়ি যেটা বানানো ছিল, লেটস এটাই পরে ফেলি। কোন একটা ইম্পর্টেন্ট ইভেন্টে যাওয়ার সময় কি এমন হয়েছে যেটা, well, I face that a lot. I think many women face that as well, যে কিচ্ছু পরার পাচ্ছি না। হ্যাঁ, আল্লাহ, এটা তো কমন। তখন what's your quickest decision or what's your go-to outfit? ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে আমার একটা ইয়ে আছে যে আমি প্রত্যেক উইকে, সামনের উইকে আমি একটা স্কেডিউল করে ফেলি, যেহেতু আমি খুব, আমার এই ঝামেলা, আমার খুব স্ক্যাটার্ড থট, সো আমি এই জন্য আই হ্যাভ আ জার্নাল, যেখানে আমি লিখে রাখি আমার সামনে সপ্তাহে কি করতে হবে, কয়েকটা প্রোগ্রাম, ওই অনুযায়ী আমার যে কয়টা ইভেন্ট, সেই অনুযায়ী আমি আগে থেকেই আমার কস্টিউম রেডি করে রাখি। আই হ্যাভ সাম কস্টিউম ডিজাইনার, যাদেরকেও বলে রাখি যে আমি যদি খুব ব্যস্ত থাকি তাহলে তারা আমার জন্য পিক করে রাখে, তাদেরকে আমি আমার থিমটা বলি, আইডিয়াটা বলি, তারা ওইভাবে অ্যারেঞ্জ করে দেয়। আর সামটাইম যদি এটাও না হয়, আমার কাছে কিছু রেডি করা থাকে, যে আচ্ছা এই নতুন ড্রেসগুলো বিভিন্ন ইভেন্ট অনুযায়ী আলাদা করা থাকে। এটা what's your go-to outfit? যে হুটহাট বের হয়ে গেলাম, আমি জাস্ট এটা পরে, যে কোনো জায়গায়। ফর মি ইটস সামার ম্যাক্সি, মানে ম্যাক্সি ড্রেসেস। আমার সামার ম্যাক্সি, আমার মনে হয় ঢিলা ঢালা টি শার্ট অ্যান্ড জিন্স, এটা আমার জন্য একদম ইজি, দ্যাটস দ্য মোস্ট কমফোর্টেবল। হ্যাঁ, এন্ড হাউ ডু ইউ অ্যাডমায়ার শাড়ি, or are you comfortable in it? Oh my God, I am a big time saree lover. আমার এত আমি সরি, শাড়ি, আমি শাড়ি বলবো না, আমি অনেকবার নিজেকে ডিসিশন নিয়েছি, বারবার আমি বলে ফেলি, সরি ফর দ্যাট। সো আমার অনেক শাড়ি আছে, অনেক, and I just love it. আমার মনে হয়, which one is your most favorite? কয়েকটা ফেভারিট আছে আমার। আমার নানুর শাড়ি আছে আমার কাছে, এগুলো আমার কাছে খুব, মানে আমার এন্টিক জিনিস পছন্দ, যেগুলো অনেক পুরনো, বাট এই ধরনের কাজ এখন আর দেখা যায় না, এরকম কিছু শাড়ি আছে, ওগুলো আমার ফেভারিট বেশি। Okay, so now we are going to move on to another segment, which is the legacy. The legacy that Chamak is creating for herself, for the next generations to follow. So সেখান থেকে আমি তোমার কাছে জানতে চাই যে কোন আইডেন্টিটিটা বা কোন ইন্ট্রোডাকশনটা নিজের দিতে সবচেয়ে বেশি কমফোর্টেবল তুমি, বা শুরুতে দিতে চাও, প্রথমে দিতে চাও? I'm a woman. And not by your profession. Okay. That's a very strong. It's women's a very powerful thing, and প্রত্যেকটা মেয়ে মানে যে কিছুই করে না, ইভেন জাস্ট কি বলে, just for being a woman, এটাই খুব পাওয়ারফুল। মানে কি, মানে ওই যে খুব ক্যারি ওরিয়েন্টেড না, অনেক বড় কিছু করে ফেলছে, পৃথিবী জয় করে ফেলছে, কিন্তু যে মেয়েটা শুধুমাত্র একটা হয়তো বাচ্চা জন্ম দিচ্ছে, কিংবা বাচ্চা জন্ম দিতেও পারে, তার বাচ্চা জন্ম দেওয়ার হয়তো ক্ষমতা নেই, বাট সে একটা সংসার কোনোভাবে আগলায় রাখছে, যেটাই হোক, প্রত্যেকটা নারীর আমার মনে হয় দে আর ইকুয়ালি পাওয়ারফুল অ্যান্ড দে ইকুয়ালি ডিজার্ভ রেসপেক্ট। ক্যারেক্টার চুজ করার ক্ষেত্রে ওয়াইল অ্যাক্টিং কি কি কথাগুলো মাথায় থাকে, বা কি কি পয়েন্টগুলি তুমি ফোকাস করো ক্যারেক্টার অ্যাক্টিং এর ক্ষেত্রে? আই থিঙ্ক তার ইমোশনস, তার জার্নিটা একটু বুঝি, সে কি ধরনের মেন্টাল স্টেটে আছে, তার বয়সটা, তার বেড়ে ওঠা, কোথা থেকে বেড়ে উঠছে, এই ধরনের কিছু জার্নি, এই ধরনের গল্পটা নেই। অ্যান্ড আমার
সিমিলার কোনো পেইন বা সিমিলার কোনো ইমোশনসের সাথে কানেক্ট করার চেষ্টা করি, কারণ নিজে যখন আমার নিজের ওই সেম সিচুয়েশনস গুলো যখন আমি কানেক্ট করতে পারি তখন আমার জন্য খুব ইজি হয় এটা পোর্ট্রে করতে। তোমার মেডিকেল লাইফের কোন এক্সপেরিয়েন্স কি কোনো ক্যারেক্টারে কাজে এসেছে? হ্যাঁ, ডেফিনেটলি আই হ্যাভ সিন আ লট অফ লাইফ ওখানে। আমি যেটা আমি যে জীবনটা যাপন করতে পারি না সেই ধরনের মানুষ আমি দেখছি ওখানে। অ্যাটলিস্ট আমার যে মানুষগুলো আমি দেখছি কাছ থেকে, তাদের দুঃখগুলো দেখছি, তাদের এক্সট্রিম ইমোশনস গুলো দেখছি, সো এটা তো আমাকে অনেক এনরিচড করছে। যত বেশি ডেটা তত বেশি বেটার পারফরমেন্স। হ্যাঁ, no, I completely agree with it. Are you satisfied with all the characters you have played so far? নাকি এমন কোনো একটা ইচ্ছা আছে যে কিছুই করতে পারি না আমি কিছুই করতে পারি না এখনো। আমি এখনো পর্যন্ত জাস্ট এক্সপ্লোরিং। কি আমি যা করছি ঠিক আছে, ফর পার্ট অফ দ্য প্রসেস, বাট আমার মনে হয় আমার এটা ইন্টার্নশিপ ছিল আমার এতদিন যে আমি শিখছি, যে তুমি হাতে কলমে কখনো অ্যাক্টিং শিখে নাই। সো আমি এতদিন যা করছি ওগুলো আমার শেখাই ছিল, আমি শিক্ষানবিশ ছিলাম। এরপরে আমি সিরিয়াসলি কাজ করতে চাই, এখনো আমি একটা প্রসেসের মধ্যে আছি। আমার মনে হয় আমার আর 1-2 বছর সময় লাগবে। এখনকার চমক, 8 বছর বয়সী চমককে কি অ্যাডভাইস দিবে? 8 বছর কোনো কিছুতেই কিছু হয় না। ইটস ওকে, ডু নট টেক লাইফ সিরিয়াসলি। বিশ্বাস করো, কোনো সমস্যা মানে যে প্রবলেম, ছোটবেলায় যে প্রবলেম গুলো আমার অনেক ম্যাসিভ মনে হতো, যে আল্লাহ আমার কি হবে, আমার বাসায় কি বলবে, আমার ওই খালাটা কি বলবে, ওই চাচাটা আমার আব্বুর কাছে কি বলবে, আমাকে মুখ দেখাবো কিভাবে, এই যে প্রবলেম গুলো, কোনো প্রবলেমই আসলে কোনো প্রবলেমই না। জীবন নো ম্যাটার হোয়াট, লাইফে কোনো প্রবলেম, এমন কোনো প্রবলেম নাই যেটা কোনো সলিউশন নাই। সব প্রবলেম সলিউশন আছে, আর যদি কোনো প্রবলেমের সলিউশন না থাকে তাহলে ওটা কোনো প্রবলেমই না, প্রবাবলি ইটস আ ব্লেসিংস। So yes, that's a beautiful and very strong way of looking at it. Thank you so much for so much positivity. And now we are going to move on to some positive photos, and this segment is called Samsung Galaxy Archive, and this segment is called Samsung Galaxy Archive, যেখানে আমরা তোমার কিছু খুব সুন্দর সুন্দর ছবি বের করেছি যেগুলি আমাদের পছন্দের, এবং সেই ছবিগুলির পেছনের স্টোরিজ আমরা জানতে চাই। oh my god, যেমন the first photo we have right here is this. এটা আমার কোনো ফ্রেন্ডের বিয়েতে। হ্যাঁ, ওকে, সো আউটফিটের সাথে উইথ দ্য শেডস এন্ড ডেফিনেটলি তোমার আইকনিক আইলাইনার। সো এই আইলাইনারের স্টোরিটা আমরা জানতে চাই। ও আচ্ছা, আমার চোখ খুব ছোট ছোট চোখ। আমাকে সবাই বলতো চমক, মানে তুমি হাসলে চোখই দেখা যায় না, কিংবা কেউ কেউ আমাকে বোঝানোর চেষ্টা করছো যে আমি নট এনাফ বিউটিফুল। তো তখন শুরু হয়েছিল জার্নিটা, যে আই ওয়ান্ট টু মেক মাই আইজ ভিজিবল, এত বড় করে একটু টানাটানি করে চোখ আঁকবো যাতে চোখটা বড় দেখা যায়। সো ওখান থেকে ইনসিকিউরিটিস থেকে শুরু হয়েছিল, বাট নাও ইট বিকামস মাই signature. And tell us something about this photo. একটা ইফতার পার্টিতে গেছিলাম আমি আর আজমান। সো উই আর হাংরি ওয়েটিং ফর দ্য ইফতার। Okay. And tell us something about this. This is a very cute and interesting photo. এটা হচ্ছে আমি WHH এর আন্ডারে একটা প্রোগ্রাম ছিল সিপ, যেখানে এনজিওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম আমি, এবং ওখান থেকে আমি বিভিন্ন কমিউনিটি ইন্টারাকশনে গিয়েছিলাম। এখানে বাচ্চাদের সাথে কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম, ওদের সাথে বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন মানে সোশ্যাল ডেভেলপমেন্ট, হেলথ, বেসিক হেলথ অ্যান্ড তখন মশার উপদ্রব ছিল, এডিস মশা, তো মশা নিধনের একটা কর্মসূচি, এবং ওখানে ওই বিষয়ে আমরা গিয়েছিলাম। এটা কোন ইভেন্ট থেকে? ও রিসেন্টলি প্রথম আলোর প্রোগ্রামে গিয়েছিলাম। এই লুকটা কি চিন্তা করে চুজ করা হয়েছে? এটা আমার কস্টিউম ডিজাইনার করছে, আই ডোন্ট নো। আমি আমার একটা মিউজিক ভিডিওর সিঙ্গার লুইপা, চুড়ি ছামছাম বাজে, সো গানটা সবার খুব পছন্দ হয়েছে। সো এটা আমাদের জন্য পারফর্ম করতে বলা হয় মেরিলে, অ্যান্ড আমরা ওই দিনের জন্য কস্টিউমটা চুজ করি, একই রকম কস্টিউম পরে করবো চিন্তা করছিলাম। সো and these photos carry very powerful messages. So এই ছবির এক্সপেরিয়েন্সেস সম্পর্কে জানতে চাই। দুইটা কিন্তু দুই সময়ের, একটা I'm guessing জুলাইয়ে, and আরেকটা হচ্ছে আমাদের ভোটিং এর সময়, রাইট? হ্যাঁ, ওকে। ভোটিং এর বিষয়টা না, মানে এইবারের ভোটিং প্রসেসটা, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ
পিপল আমার একটা ভিডিও দেখে ভোট দিতে গেছে। আমি জানি না ইউ হ্যাভ ওয়াচড অর নট, আমি ভোটের একটা ছিল কিভাবে ভোট দিবেন এবার, যেহেতু আমাদের 2টো ভোট ছিল বা আরো অনেক প্রসেস ছিল। সো বা যারা কখনো প্রথমবার ভোট দিছে, যারা আগে কখনো ভোট দেয় নাই, তারা কিভাবে ভোটটা দিবে এরকম একটা ম্যানুয়াল আমরা করেছিলাম। অ্যান্ড আমি যেখানে ভোট দিচ্ছি এখানে মানুষজন বসে যে আপু কালকেই আপনার ভিডিও দেখে এসছি আমরা, কিভাবে আজকে ভোট দিতে যাব। সো ইট ওয়াজ আ ভেরি ইমোশনাল থিং ফর মি, যেহেতু মানে একটা দেশের ভোট তো আমাদের একটা নাগরিক অধিকার, এবং অনেকগুলো মানুষকে আমি এবং এই জেনারেশনকে যারা ভোট দেয় নাই, প্রথমবারের মতো ভোট দিচ্ছে, তাদেরকে আমি এই এক্সপিরিয়েন্সটা দিতে পারছি, শিখাতে পারছি। মানে it's a very beautiful experience for me. Absolutely, absolutely. And another beautiful experience of your life is captured in this photo. So এই particular momentটা সম্পর্কে আমরা জানতে চাই। I don't know. This is so cute and so beautiful. এটা একটা পাগলামি ছিল, একটা বিউটিফুল, আমার জীবনের সবচেয়ে সুন্দর পাগলামি। আর যদি কখনো আই ডোন্ট নো, যদি কখনো এটা টার্ন আউট হয় যে আমাদের এটা সরি এটা বলতেও চাই না, বাট যদি এরকম হয়, যদি আমাদের কিছু না হয় একসাথে, তারপরও আমি আসলে বলবো যে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল মিস্টেক, ইভেন যদি মিস্টেকও হয়ে থাকে এটা। অ্যান্ড আমি খুশি যে এই মিস্টেকটা আমি করছি। That's wonderful way of looking at it. And we're almost at the end of our today's show, and I would really like to thank you for such a wholesome conversation, and I enjoyed it thoroughly. So I want to capture this moment, and we call it Samsung Galaxy moment. Jekhane we're going to take a selfie, and this selfie is going to be uploaded on Kahini's Facebook page with #SheGalaxyMoment. So if you want to watch the selfie, go to Kahini's Facebook page. Let's take it. All right, thank you so much, Chamak, for such a wonderful conversation. And I hope I get to have you as my guest very soon, and we get to have this adda and we get to finish this adda someday. But Jauragi, if you want to share anything with the audience. Just be happy, enjoy your life, enjoy your life. That's it. Thank you so much, and thanks to our wonderful audience for being with us, for staying with us. I hope we got to learn a lot ajker episode from Chamak, from her philosophies to her struggles and what strategies she maintained to overcome those struggles. And ashole nijer sathe nijer bondhutto hawata ebong nijer pashe nije thakata kotota joruri seta amra ajker episode aro ekbar jante pelam. Hopefully we'll be back with another guest on our show. Till then, everyone, stay tuned and take care.